নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি বিষয়ে আপনারা জানেন, শপথ গ্রহণ করেছে স্বাধীনতার পর থেকে এই প্রথম বিজেপি রাজ্যে ক্ষমতা আসে। আপনাদেরকে একটু বলি, আপনারা অনেকে জানেন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ 1947 থেকে 1948, এরপরে ডক্টর বিধানচন্দ্র রায় 23/1/1948 থেকে শুরু করে 50 পর্যন্ত, 25/1/1950 পর্যন্ত তিনি দায়িত্বে থাকেন। এরপরে বিধানচন্দ্র রায় পরপর 4 বার নির্বাচিত হন, অর্থাৎ 1950 থেকে ডক্টর বিধানচন্দ্র রায় 1962 পর্যন্ত ক্ষমতায় থাকেন। এরপরে শ্রী প্রফুল্লচন্দ্র সেন অ্যাক্টিং সিএম হিসাবে তিনি দায়িত্ব নেন। 1962 থেকে 1962 অল্প মানে 4 দিনের উনি দায়িত্বে ছিলেন। এরপরে প্রফুল্লচন্দ্র সেন 62 থেকে 67 সালে দায়িত্ব পান। এরপরে শ্রী অজয় কুমার মুখোপাধ্যায় 1967 থেকে 67 একটা শর্ট স্প্যান, মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত দায়িত্বে থাকেন। এরপরে প্রফুল্লচন্দ্র ঘোষ 67 থেকে 68, 1 বছর প্রেসিডেন্ট রুলের সময় শ্রী অজয় মুখার্জির 2 টার্মে। এরপরে সিদ্ধার্থ শঙ্কর রয় 72 থেকে 77 পর্যন্ত 5 বছর তিনি জিতে ক্ষমতায় থাকেন। এরপরে 77-এর পরে বামেরা ক্ষমতা দখল করে রাজ্যের, এবং পরপর 5 বার 1977 থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত জ্যোতি বসু তিনি বিধানসভা ভোটে জিতে পরবর্তীকালে দলনেতা হিসাবে তিনি মুখ্যমন্ত্রীত্বের পদ সামলান। এরপরে 6/11/2000 সালে ক্ষমতায় আসেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 থেকে 2001 তিনি ক্ষমতায় থাকেন। এরপরে বুদ্ধদেব ভট্টাচার্যের ফুল ফ্লেজড ইলেকশন হয় 2001 সালে, বিধানসভা নির্বাচন। 2006 সাল পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকেন। এরপরে 2006 থেকে 6 আবার পুনরায় বিধানসভা নির্বাচন হয়, এতে আবার বুদ্ধদেব ভট্টাচার্যের দল বামেরা জিতে আসে, এবং 2011 সাল পর্যন্ত শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ক্ষমতায় থাকেন। এরপর 2011 সালে মে মাসে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, বামেদের পরাস্ত হয় বামেরা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় টানা 2011 থেকে 2026 পর্যন্ত প্রায় 14.5-15 বছর তিনি মুখ্যমন্ত্রী থাকেন। এরপর আজ নতুন মুখ্যমন্ত্রীর শপথ। একদিকে যেরকমভাবে পদ্ম ফুটল রাজ্যে, প্রথম স্বাধীনতার পর থেকে কখনোই বিজেপি ক্ষমতায় আসেনি, প্রথম বিজেপির ক্ষমতায় আসে, এবং মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। ঠিক আজকে শপথ গ্রহণের মুহূর্তের যে ঐতিহাসিক মুহূর্ত আপনাদেরকে একবার শোনাই। শপথ গ্রহণ অনুষ্ঠান RN রবি রাজ্যের রাজ্যপাল, তিনি শপথ বাক্য পাঠ করাচ্ছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। শুনুন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আর এরপরে আজ একই সঙ্গে আরও 5 জন মন্ত্রিসভার সদস্য আজকে শপথ গ্রহণ করেন, তার মধ্যে অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ সহ আরও অনেকে। আসুন একবার দেখাই গ্রাফিক্যাল, আমাদের গ্রাফিক্সে আমরা দেখাই যে কারা কারা আজকে একই সঙ্গে শপথ নিলেন, আজকে মন্ত্রিত্বের শপথ নিলেন। দপ্তর মোটামুটিভাবে মানে আমাদের মিডিয়াতে ভাসছে বা সোশ্যাল মিডিয়ায়, কিন্তু দপ্তর আরও পরবর্তী সময়ে স্পষ্ট হবে। মন্ত্রী হিসাবে শপথ আজকে হয়েছে। একদিকে অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ, পাশাপাশি অশোক কীর্তনিয়া মতুয়া সমাজের নেতা, বনগাঁ উত্তর থেকে জিতে এসছেন। সঙ্গে উত্তরবঙ্গের মাথাভাঙার নিশীথ প্রামাণিক আজকে শপথ নিয়েছেন। মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রানীবাঁধের ক্ষুদিরাম টুডু। এই আর এবার আমি দেখাই যে শপথ নেওয়ার পর জোড়াসাঁকোতে ইতিহাস বিজড়িত জোড়াসাঁকো, আপনারা জানেন যে বিজেপি আগেই ঘোষণা করেছিল আজ হচ্ছে 25শে বৈশাখ, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেবের আজকে জন্মজয়ন্তী। সেই উদ্দেশ্যে তিনি প্রথম জোড়াসাঁকোতে যান।
কবির যে আপক্ষ মূর্তি রয়েছে সেখানে মালা দান করেন, পরে একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করেন। এরপরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভবানীপুরের বাড়ি রয়েছে, সংগ্রহশালা রয়েছে, সেখানে তিনি যান। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এরপর তিনি যান হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গে। আমি যখন এই অনুষ্ঠান শুরু করছি তিনি তখন ভারত সেবাশ্রম সঙ্গে গিয়েছিলেন, ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেন। দেখুন সাধুদের, এগুলো হচ্ছে এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির ধারা যেটা একটা বিচ্ছিন্ন সংস্কৃতি হিসাবে পশ্চিমবঙ্গে ছিল, এখন এই প্রণাম সংস্কৃতি বা আরও বাংলার যে সনাতন সংস্কৃতি সেটা যদি ফিরে আসে, তাহলে বাংলা হয়তো আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাওয়ার দাবিদার হবে বাংলা। সেটা সময় বলে দেবে। দেখুন আজকেই আমি অতিরিক্ত হাইপথেটিক্যালি একটা ইমাজিন করে কিছু বলে দিলাম, সেটা আমি করি না কখনো, কিন্তু এই সংস্কৃতিগুলো একটা নিদর্শন। আর এরপর কালীঘাট মন্দিরে, মায়ের মন্দিরে পুজো দিতে যাবেন শুভেন্দু অধিকারী। এখন হয়তো উনি রাস্তায় আছেন, আমার গায়ে যেটুকু খবর রয়েছে কালীঘাট মন্দিরেও উনি উপস্থিত হবেন। দেখুন আরেকটা সংস্কৃতির ছবি দেখাই আপনাদেরকে। আজকে সবার খুব ভালো লেগেছে, সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে, মায়েরা, বোনেরা, সাধারণ মানুষ, তারা তো আজকে সারাদিন টিভির পর্দার মাধ্যমে শপথ গ্রহণের মঞ্চে তাকিয়েছিলেন। প্রধানমন্ত্রী যেভাবে বাংলার মানুষকে প্রণাম করলেন, সেই ছবিটা অবিস্মরণীয়। দেখুন একবার সেই ছবিটা ফুল স্ক্রিনে একবার দেখাই আমরা। বাংলার মাটিতে বা বাংলার মঞ্চে বা বাংলা মাকে এভাবে প্রণাম করতে হবে এরকম কোনো বিধি হতে পারে? আপনার অনেক কথা বলতে পারেন অনেকে, যে এটা একটা রাজনীতি স্টান্ট বা কিছু, অনেক কিছুই বলতে পারেন, সমালোচনা হবে, সোশ্যাল মিডিয়া আলোচনা হবে, অনেকে করবেন। আসলে যারা বিক্ষুব্ধ, মানে বিজেপি বিক্ষুব্ধ, তারা এখন একটু চুপচাপ রয়েছে আর কি। তবে সোশ্যাল মিডিয়া ট্রোল হতে পারে যে কোনো ছবি নিয়ে, আমার এই নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু এই প্রণাম সংস্কৃতি একটা সময় ছোটোবেলা আমার মনে পড়ছে, আমরা আমাদের বাড়ির তারকনাথ ইষ্ট দেবতা, তার পরবর্তীকালে আমি যা হোক অন্য দেবতাকেও পুজো করি, সেখানে এইভাবে প্রণাম করা আজও আমাদের বাড়িতে রীতি চালু আছে। মাঝখানে কোথাও যেন এই পায়ে হাত দিয়ে প্রণাম করা বা এই ধরনের ভাবে প্রণামের যে আঙ্গিক, সেটা কোথাও হারিয়ে গিয়েছিল। তো যা হোক, যদি সত্যি এটা চালু হয় বাংলায়, আগামী দিনের বাংলায়, এটা কিন্তু একটা অদ্ভুত শিষ্টতা নিয়ে আসবে। এই যে আমরা বলছি না, এত উচ্ছৃঙ্খল জীবনযাপন, উচ্ছৃঙ্খলতা বাড়ছে বিভিন্ন জায়গায়, হয়তো তাতে নিয়ন্ত্রণ দেওয়া সম্ভব হবে। যাই হোক, আমরা এই নিয়ে তর্ক বিতর্কে যাব না আজকে, কিন্তু অনুভূতিগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে যাই হোক না কেন, কংগ্রেসের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপির প্রতিনিধি রয়েছেন, তৃণমূলের সমর্থক এবং নেতা সৌরভ প্রিয়দা রয়েছেন। প্রত্যেকের মুখ্যমন্ত্রী কিন্তু আজকে শপথ গ্রহণ করলেন, এবং আমার এটা ভালো লাগছিল, শুভেন্দু অধিকারী নিজেও বলছেন যে আজ থেকে আমরা সব অতীতকে ভুলে যাব, প্রচুর কাজ বাকি আছে। আজকে আর ওই তুমি আমি নয়, তুমি ওই দল আমি এই দল তা নয়, আমরা সবাই পশ্চিমবঙ্গের মানুষ, আমরা সবাই বাঙালি, বা যারা পশ্চিমবঙ্গে বাস করেন অবাঙালি, তারা সবাই মিলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের উন্নতি খাতে আমাদেরকে জান প্রাণ দিতে হবে। বিরোধীরা বিরোধিতা করবেন পরে, কিন্তু যে সমস্ত কাজগুলোর ঘাটতি রয়েছে সেই জায়গাগুলোকে কিন্তু পূরণ করতে হবে। প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, রাস্তাঘাট, ব্রিজ, মেট্রো সম্প্রসারণ, যে সমস্ত জায়গাগুলো বিরোধিতা করলে কারোর লাভ নেই, সেই জায়গাগুলো যদি ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু এটা বাংলার প্রাপ্তি। তুতু ম্যামের দিন আজকে আর নেই। আগামী বেশ কয়েক বছর বিজেপিকে ফ্রি, মানে একদম ফ্ললেসলি কাজ করতে দিতে হবে। তো যাই হোক, আমি হয়তোবা লাইভ আপডেট যখন যখন আসবে আমি দেখাবো, যে শুভেন্দু অধিকারী কালীঘাটে গেছেন, সেই সব লাইভ ফুটেজও আসবে আমাদের কাছে, দেখাবো আপনাদের। পরিচয় করে দিয়ে এই সময় যারা রয়েছেন আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে আলোচনায়, সৌরভপ্রিয় দত্ত তৃণমূল কংগ্রেসের সমর্থক, তৃণমূল কংগ্রেসের আজকে বক্তা হিসাবে রয়েছেন আমাদের সঙ্গে। চার্লস নন্দী বিজেপির বক্তা হিসাবে আজকে আমাদের সঙ্গে রয়েছেন। মানস কুমার ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, জাতীয় কংগ্রেসের মুখপত্র হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই পাপিয়া দত্ত, ত্রিপুরার নেত্রী এবং দায়িত্বপ্রাপ্ত নেত্রী, তিনি আমাদের সঙ্গে এসে উপস্থিত হবেন। তো তাকেও আমরা আলোচনায় রাখব।
আমি একদম প্রথম একটু বিরোধীদের জায়গা থেকে শুরু করি, সৌরভদার কাছ থেকে যাব। তবে গতদিন আমার অনুষ্ঠান দেখে মনে হয়েছে যে সৌরভদা কট্টর তৃণমূল পন্থা থেকে অনেকটা বেরিয়ে এসছেন, এখন ওই একই উন্নয়নের স্রোতে উনিও নিজেকে সামিল করতে চান। অনেক রাগ ক্ষোভ এগুলো তো থাকবেই। যাই হোক সৌরভদা, আজকে এই পুরো ঘটনাক্রম যেটা আপনারা দেখলেন, যেভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান হলো এবং যা যা আমি বললাম যে সংস্কৃতির মানে আবার পুরো চর্চা খানিকটা আমরা দেখতে পেলাম, এটাকে আপনারা কিভাবে নিলেন? প্রথমেই আমি বলি, যেটা তুমি বললে যে সৌরভদা কতদিন থাকবে, আমি এখনো বলি থাকবে মানে? মমতা বন্দ্যোপাধ্যায় যদি নেতৃত্ব দেয় তাহলে আমি কট্টর তৃণমূল থাকবো, যদি সেটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা যায় তাহলে। এক। দু নম্বর হচ্ছে আর কেউ না। বুঝতে আচ্ছা, পেরেছি। দু নম্বর হচ্ছে যে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় না? একদমই না, আচ্ছা। একদমই না। দু নম্বর হচ্ছে যে আমাদের আজকে নতুন মুখ্যমন্ত্রী যিনি এসছেন, শুভেন্দু অধিকারী, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, দীর্ঘ বক্তব্য বা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখা বা সব কিছুগুলো হতে পারে, কিন্তু যখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি সবার মুখ্যমন্ত্রী হয়েছেন, যেভাবেই হোক। তো সে জায়গায় দাঁড়িয়ে আমি আশা করব যে জায়গাগুলো ঘাটতি বলে উনি এসেছেন এবং বাংলার মানুষের কাছে তুলে ধরেছেন যে এই জায়গাগুলো তৃণমূল কংগ্রেস করতে পারেনি, আমি আশা করব ওনার কাছে তিনি সেই জায়গাগুলো পূরণ করবেন। সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া থেকে শুরু করে এবং যে ৩,০০০ টাকা প্রত্যেক মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া থেকে শুরু করে, তারপরে মহিলাদের বিনামূল্যে বাসে চড়া এবং সাংবাদিকদের ৫,০০০ টাকা করে দেওয়া, এরকম যে যে উন্নয়নের কথা উনি বলেছেন আমি স্বাগত জানাবো যেন এই কাজগুলো উনি করেন এবং এখন উনি ফ্রি হ্যান্ড কাজ করতে থাকুন। যদি সেরকম দেখা যায় যে বিজেপি সরকার সেই কাজ করছে না, আমরা তো বিরোধী রয়েছি। ২১ সালে যে বিজেপি বিরোধিতা ছিল বা বিরোধী যা স্ট্রং ছিল তার থেকে তৃণমূল স্ট্রং বেশি। না ঠিক আছে, আমরা শোনো, আমি বিরোধিতা করা আমাদের অভ্যাসে আছে, আমরা তো বিরোধিতা করেই ক্ষমতায় এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করেছি, শোভেন মিত্রর নেতৃত্বে লড়াই করেছি, তো বিরোধিতা কিভাবে করতে হয় সেটা আমরা জানি এবং আমরা চাই যে এটা একটা গঠনমূলক বিরোধিতা আমরা অবশ্যই করব। যখনই আমরা সরকারের কোনো ভুল দেখব সেটা আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো এবং আশা করব শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, যখন বিরোধীরা সরকারকে সেই চোখে আঙুল দিয়ে তার ভুলগুলো দেখাবে, তিনি সেগুলো শুধরে বাংলার মানুষকে সুন্দর ভালো বাংলা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করে এসছেন, তার থেকেও ভালো বাংলা উপহার দেবেন, এটাই আশা করি। একদম তাই, এটাই আশা করা উচিত। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দু নয়নের মণি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতেন, ওনাকে কি উনি চোখ থেকে সরাবেন বা দলের দায়িত্ব থেকে সরাবেন, এটা তো একটা বড় প্রশ্ন। আর উনি যদি থাকেন তাহলে খুব স্বাভাবিকভাবে সৌরভদারও আর তৃণমূলে থাকা হচ্ছে না, এটা একেবারে পরিষ্কার। সময় বলবে কি হয়। আমি মানুষদার কাছে আসবো। মানুষ কুমার ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, জাতীয় কংগ্রেস মুখপত্র। মানুষদা, বিজেপির সঙ্গে আপনাদের কেন্দ্রে বিরোধিতা রয়েছে, রাজ্যেও আপনারা এবার ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টি হিসেবে অনেক দিন পর শুভঙ্কর সরকার সভাপতির নেতৃত্বে আপনার লড়াই করলেন, সব কিছু ঠিক, আসন পেলেন, ভোটও হয়তো বাড়লো। আমি এখনও ওইভাবে পুঙ্খানুপুঙ্খ স্ট্যাটিস্টিক্স দেখিনি, আমি সংখ্যাটা বলতে পারবো না। কংগ্রেসের ফলাফল কম্পারেটিভলি ২১-এর থেকে ভালো হলো, বিজেপি ক্ষমতায় আসলো। আমরা তো সবাই দিনের শেষে বাঙালি। এই যে সংস্কৃতির কোথাও একটা আপনারাও বলতেন যে আজকালকার ছেলে মেয়ে কীরকম ডেসপারেট, আর তাদের মধ্যে শিক্ষা থাকলেও সেই সংস্কৃতি নেই, সভ্যতা নেই, ভব্যতা নেই। হ্যাঁ, আমি এটা বহু ক্ষেত্রে আলোচনায় দেখেছি, আসছি উঠে, এবং ঘটনাক্রম তাই বলছে। রাস্তাঘাটে আমরা যা দেখি, চলি। আপনার কি মনে হয় এই যে সংস্কৃতির কথা যে বলছেন আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান, দেখুন আজকে যদি আমি জিজ্ঞেস করি আপনি বলবেন ইট ইজ টু আর্লি টু সে, ডেফিনেটলি তাই, একদিন এখনো হয়নি বিজেপি ক্ষমতায় এসছে, তবুও কি মনে হচ্ছে আপনার? প্রথমে আমি আমার বক্তব্য শুরু করার আগে আজকে বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিবস, তাকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি এবং আমার চ্যানেল প্যানেলিস্ট যারা রয়েছে এবং তোমাকে সমেত এবং যারা যারা এই আজকের এই চ্যানেলের দর্শক তাদের প্রত্যেককে আমি আমার শুভকামনা শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখো, তুমি যে প্রশ্নগুলো করেছো খুব প্রাসঙ্গিক প্রশ্ন, এই কারণে প্রাসঙ্গিক আমি বলবো যে আজকে শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা প্রথম যে আমাদের বিগত দিনে আমাদের কিছু একটু ভুল আমাদের ছিল, অবশ্যই ছিল, যে আমরা একক লড়াইটা করিনি, সেইখান থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়েছিলাম। তো সেইখানে অস্তিত্ব অনেকটা পিছিয়ে পড়েছিলাম যে আমাদের ঝাঁটাটা উঠছে। দেখো, ভোটে জেতা হারাটা একটা ম্যাটার করে না, এটা রাজনৈতিক দলের ক্ষেত্রে। আজকের আমি জিতবো, কাল এরা জিতবে, পরশুদিন রাম জিতবে, শাম জিতবে, এভাবেই হয়। কিন্তু মেইন যেটা আমার যেটা সংগঠনের যে স্ট্রেংথটা সেটা অনেকটাই ছিন্ন হয়ে গেছিলো। সেইখান থেকে আজকের আমাদের যে রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার খুব
সাহসিকতার সাথে খুব জোর কদমে এবং খুব শক্ত হাতে এই যে 294টা সিটে যে আমাদের মানে ক্যান্ডিডেট দিয়েছে লড়াই করবার জন্য, হারি জিতি পরের প্রশ্ন, সেইখান থেকে যে আমাদের ভোট বেড়েছে তা নয়, ভোট বেড়েছে। তো সেইখান থেকে আজকের আমাদের জায়গাটা অনেকটাই বেটার এবং আমরা মানে লড়াইটা করতে পারবো বাংলার বুকে। এবং আপনারা দুজন বিধায়কও পেয়েছেন। আমরা দুজন বিধায়কও পেয়েছি। এবার বিগত দিনের ইন্ডিভিজুয়াল স্ট্রেন্থে দুজন বিধায়ক, আমাদের দুজন বিধায়ক, কিন্তু সেটা কিন্তু মানে তার মধ্যে আইএসএফ এর বিধায়ক একদম আমাদের নিজেদের ব্যক্তিগত স্ট্রেন্থে এটা হয়েছে। এবার সেইখানে দাঁড়িয়ে আজকের যে সরকার, নতুন সরকার যেটা বসেছে বিজেপি সরকার, একদম যেটা সুব্রতীয় বললো যে একদম ঠিক কথা। আজকে শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, অ্যাজ এ সে আমারও চিফ মিনিস্টার, আমারও মুখ্যমন্ত্রী, যেহেতু আমি বাংলার একজন নাগরিক, ঠিকই সেইখানে দাঁড়িয়ে আপনার ইয়েকে আমাদের শুভেন্দু বাবুকে আমি এবং শুভেন্দু বাবুর টিমকে আমি স্বাগত জানাই আমার দলের পক্ষ থেকে, নতুন সরকারকে স্বাগত জানাই। তারা ঠিকঠাক কাজ করুন। দেখুন, রাজনীতি অবশ্যই থাকবে, আমরা বিরোধী আছি, বিরোধিতা করব। তবে হ্যাঁ, আমি একদমই এই কথা এইখান থেকে বলবো সেটা হলো যে আজকের যেটা আমাদের যেটা ছিল, আমরা প্রথম গান্ধীবাদী নীতিতে বিশ্বাস করতাম, করি এখনও এবং আগামী দিনেও করব। দ্বিতীয় কথা যেটা আমাদের যেটা দাবি ছিল যে সাধারণ মানুষ কি চায়, মানুষ চায় একটা ছাদ, মানুষ চায় একটু অর্থ রোজগারের জন্য যে কোনো একটা পথ এবং একটু রুটি, যেটা আমাদের যেটা ছিল রুটি কাপড়া মাখান, এই যে আমাদের যে অঙ্গীকার ছিল, সেইখান থেকে আমরা একটা কথাই বলবো যে পশ্চিমবাংলার বুকে যেটা ক্ষীণ হয়ে গিয়েছিল, প্রথম হচ্ছে প্রশাসনিক। এবার আমি একটা কথা বলি, যেটা যে 2011-তে যে ভোটটা হয়েছিল মানে বিনা হিংসা বিনা রক্তপাতে, এবার সেইখান থেকে যে 26-এ যে ভোটটা হলো, সেখানে খুব ভালো ভোট হয়েছে, কোনো মায়ের কোল খালি হয়নি, সেখান থেকেও ধন্যবাদ জানাই। এবার আরেকটা যেটা আমি বলবো সেটা হলো যে আজকের আমরা যে দাবিগুলো করেছিলাম বা এটা আমাদের যেটা অঙ্গীকারে ছিল, বা বিজেপি আজকের যেটা বলছে সরকারে বসার পরে যেগুলো করবে, আজকের আমাদের প্রথমই কথা যেটা বাংলার বুকে প্রথম হচ্ছে রক্তের যে বন্যাটা বইতো সেটা যেন বন্ধ হয় এবং প্রশাসনিক স্তর থেকে প্রশাসনিক আপনার ব্যবস্থা। কি মনে হয়, আমি ছোট্ট করে জিজ্ঞেস করি মানুষদা, নির্বাচনের জয়ের পর 4 তারিখ থেকে শুরু করে বিজেপি নেতারা বিভিন্ন সেক্টরে যেভাবে তারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় এমনকি ফিজিক্যালি বিভিন্ন এলাকায় গিয়ে পার্টি অফিস ভাঙচুর বন্ধ করা, শান্তির যে বার্তা দিয়েছেন, আপনার দেখে আমি তো সেই জন্য বলছি প্রত্যেকটা সিকোয়েন্সকে দেখতে হবে। আমি বিজেপি জয় করেছে বলে আল্লাহ দিতে নয়, আমি অবশ্যই সেই জায়গায় যাচ্ছি, আমি শুধু সিকোয়েন্সগুলো বলছি। আমি সেই জায়গায় কয়েকদিন আগে চন্দ্রনাথ রথ খুন হলেন, যশোর রোড অবরোধ হতে পারতো, গাড়ি ভাঙচুর হতে পারতো, যে পরিচিত ছবিগুলো, কয়েক হাজার বিজেপি কর্মী ভিভাসিটি হসপিটালের সামনে উপস্থিত ছিল, কিন্তু সেখানে কিচ্ছু হয়নি। না, সেই জায়গা থেকে তো বলবো তো, যদি একটা কথা, নতুন একটা সরকার বসেছে, আগের সরকার ভালো ছিল না খারাপ ছিল, তারা যা করেছে সেটা যা বলেছিল পূরণ করতে পারেনি, সেটার পরিপ্রেক্ষিতে স্ট্রং বিজেপি সাংগঠনিকভাবে ছিল, তারা আন্দোলন করেছে। আমি না জয়টা বা মানুষ বলে, আমি মানসিকতা মাইন্ডসেটের কথা বলছি। হ্যাঁ, সেইখানে যে মাইন্ডসেটটা হারিয়ে গেছিল সেই মাইন্ডসেটটাকে রিস্টোর করতে গেলে সময় লাগবে, কিন্তু আমরা যেটুক দেখছি, আপনি আমাকে বলবেন যে আর্লি টু সে, কিন্তু মর্নিং শোজ দ্য ডে, এটাও তো বাস্তব। না, একদম ঠিক, মর্নিং শোজ দ্য ডে, সেটা ঠিক আছে, একদম আমি এটাকে অস্বীকার করছি না। আজকে যখন ওনারা বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনারা যে কথাগুলো বলছেন, অ্যাকচুয়ালি সেটা যদি ঠিকঠাক হয়, আমি বলছি তো, সেটা যদি ঠিকঠাক হয় তাহলে এটা প্রশংসনীয় এবং আপনারা বিরোধী হিসেবে সঙ্গে এবং থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে এটা যে আমি যেটা বললাম যে প্রথম হচ্ছে যে সুশাসনকে ফিরিয়ে আনা বাংলার বুকে, মানে ল এন্ড অর্ডার রিস্টোরেশনের কথা একদম বলছেন। সুশাসন ফিরিয়ে আনা বাংলায় এক। হ্যাঁ। 2 নম্বর নারী সুরক্ষা, যেন আমাদের এখানে জিরো টলারেন্স থাকে নারীর ব্যাপারে, একদম জিরো ভীষণ টলারেন্স, প্রয়োজন, এটা চাইছি আমরা, কেন আমিও কোনো বাচ্চার বাবা, একদম। তো সেইখানে দাঁড়িয়ে এটা চাইছি। দ্বিতীয় যেটা চাইছি আমরা যে বাসস্থান, মানুষের সুরক্ষা, বাসস্থান এবং মাথার ছাদ যেটা, এবং কর্মসংস্থান, যেটা আমাদের পশ্চিমবাংলায় কোনো নতুন কোনো ইন্ডাস্ট্রি আসেনি, কোনো কিছু তৈরি হয়নি এবং সরকারি জায়গাগুলোতে প্রায় লক্ষ লক্ষ ভ্যাকেন্সি পড়ে আছে, যেখানে কোনো রকম কোনো রিক্রুটমেন্ট হয়নি এত বছরে। সেই জায়গাগুলোকে অতি তাড়াতাড়ি যত সম্ভব, আজ বলে তো কালই হবে না, যত সম্ভব একদম ওটাকে পূরণ করা। আপনি যদি গঠনমূলক বিরোধিতা করেন তাহলেও আপনাকে বেশ কিছুটা সময় আমি একদম, দেখুন, একটা নতুন সরকার বসেছে, তারা প্রস্তুতি নিয়ে আমাদের যে দাবিগুলো আমরা বলছি যে এইগুলো জায়গাগুলো করা। তবে আমার মনে হয় আপনি অগ্রগতি দেখলে খানিকটা আঁচ করতে পারবেন, আপনারা তো নতুন রাজনীতি করছেন না। আমি করছি, আমার রাজনীতি বয়স 36 বছর, তাহলে সেটা আপনারা বুঝতে পারবেন। আমি আসবো এবার, আমি দাদা একটা বিরতির সময় হয়েছে, আমি চার্লস নন্দী আমাদের সঙ্গে বিজেপির মুখপাত্র অফিসিয়াল স্পোকপারসন উপস্থিত রয়েছেন, আমি ওনার কাছে যাব যে এই যে লক্ষ্য পূরণের যাত্রাটা কিভাবে শুরু হবে, সঙ্গে শুভেন্দু অধিকারী যা বক্তব্য রেখেছেন আজকে শপথ গ্রহণের পর,
সেটাও আপনাদের বিরতির পরে এসে শোনাবো। তারপরে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ আমাদের সঙ্গে রয়েছেন চার্লস নন্দী, ওনার বক্তব্যও আমরা শুনবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। শপথ গ্রহণের পর কি বলছেন শুভেন্দু অধিকারী, আসুন একবার আপনাদেরকে শোনাই কি বলেছেন তিনি, শুনবো একবার। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি একটি বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। আসুন, বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা শুধু এগিয়ে যাব। আমরা করব। খুব সুন্দর বলেছেন, উই শ্যাল ওভারকাম। এখন রাজনৈতিক কচকচানির সময় নয়, বরঞ্চ আমরা সবাই মিলে এগিয়ে যাব। আজকে একটা বিশেষ দিন। আমি মিস্টার নন্দীর কাছে জিজ্ঞেস করব, আপনারা তো আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছিল এবার সোনার বাংলা গড়ব, আর সেটা নিয়েও মুখ্যমন্ত্রী পরের পর জনসভায় কটাক্ষ করেছেন। হিন্দি ভাষী তারা যখন সোনার বাংলা বলে খুব স্বাভাবিকভাবে বাঙালিদের মতো উচ্চারণ হয় না, সেটাকে কটাক্ষ করেছেন। তো যাই হোক, সেটা আমি ছেড়ে দিলাম, পাস্ট ইজ পাস্ট। এখন সোনার বাংলা গড়তে গেলে মিস্টার নন্দী কী কী করতে হবে, কী কী পরিকল্পনা আছে, কিভাবে আপনারা এগোবেন, আপাতভাবে কি ঠিক করা আছে মাথায়? দেখুন, প্রথমে আমি আপনাদের সিএন চ্যানেলের মাধ্যমে বাংলার মানুষকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাবো যে আপনাদের আশীর্বাদেই পশ্চিমবঙ্গের মাটিতে প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে এবং সেই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আমরা পেয়েছি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। তাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এছাড়াও প্রথমেই বলতে হবে যে আমাদের যে রূপকার, আমাদের যে স্থপতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হলো এই ভারতীয় জনতা পার্টির যে সরকার, সেটা গঠনের মাধ্যমে। প্রথমে বলতে হবে যে আমাদের কাছে কিন্তু এই যে বাংলার যে যুদ্ধ আপনারা দেখেছেন, এটা কিন্তু ছিল না জাস্ট পলিটিক্যাল ব্যাটল, এটা ছিল তার থেকে অনেক বেশি। কারণ মনে রাখতে হবে, আমাদের যেটা প্রথম থেকে মনে হয়েছিল, টু সেভ ইন্ডিয়া উই হ্যাভ টু উইন বেঙ্গল, এটা ছিল আমাদের প্রথম মোটো। এছাড়াও আমাদের কাছে ব্যাটলটা ছিল আরও অনেকগুলো বিষয়। তার মধ্যে একটা ছিল ব্যাটল ফর সিভিলাইজেশন। আজকে কবিগুরুর কথায় বলতে হয়, কবিগুরুর সেই বিখ্যাত লেখা সভ্যতার সংকট, ক্রাইসিস ইন সিভিলাইজেশন, এই অবস্থায় বাংলা পৌঁছেছে। সে অবস্থায় দাঁড়িয়ে আজকে একটু আগে আপনারা শোনাচ্ছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সাংঘাতিক কথা বলেছেন যে এই মুহূর্তে যে আমরা পৌঁছেছি এটা কিন্তু আর সমালোচনা বা রাজনৈতিক কচকচানির জায়গা নয়, এবারে কাজ করতে হবে। কাজটা কি? সেটা হচ্ছে যে সমাজের যে শেষের সারিতে যে মানুষটি বসে আছে, যে সবচেয়ে বেশি শোষিত, নিপীড়িত, লাস্ট রোতে বসে আছে আমাদের সোসাইটির, তার কাছে সেবা পৌঁছে দেওয়া, তার জন্য কিছু কাজ করা, এটা হচ্ছে আমাদের সরকারের প্রথম কাজ। একটা ছোট্ট কথা জিজ্ঞেস করবো, আমি আসছি মিস্টার নন্দী, আমি আসছি। আর একটু আগে আমার কংগ্রেসের যে বন্ধু বসে আছেন তিনি বলছিলেন মানুষবাবু রুটি কাপড়া আর মাকানের কথা। সে প্রসঙ্গে একটা দ্য ইকোনমিস্টের একটা কথা বলি। দ্য ইকোনমিস্ট নামে যে ম্যাগাজিনটি আছে আপনারা জানেন, এটা পৃথিবী বিখ্যাত ম্যাগাজিন, লন্ডন থেকে বেরোয়। তাদের যে লাস্ট ইস্যু, তারা সেখানে সাংঘাতিক কথা লিখেছে রিগার্ডিং বেঙ্গল ইলেকশন। আপনাদের জানা উচিত, সবার আপনার দর্শকদের জানা উচিত। নো ওয়ান শুড মোর্ন দ্য এক্সিট অফ মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যে এক্সিট, এটা নিয়ে দুঃখ কেউ করবেন না। ইজেক্টেড বাই ভোটার্স ইন ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়াজ 4th মোস্ট পপুলার স্টেট। তারপরে কি বলছে, ফর 15 ইয়ার্স, গত 15 বছর ধরে শি প্রিজাইডেড ওভার ফেলিয়ার
ব্যর্থতার উপরে উনি বসেছিলেন গত 15 বছর ধরে। দো দ্য ইকোনমি বুমস ন্যাশনালি ইকোনমি বুম করছে, বাট ফর দ্য 100 মিলিয়ন পিপল ইন মমতাজ ওয়েস্ট বেঙ্গল ইট স্ট্যাগনেটস। আমি গত 40 বছর ধরে 38 বছর ধরে দ্য ইকোনমিস্ট কাগজ ম্যাগাজিন পড়ছি। আমি কখনো দেখিনি দ্য ইকোনমিস্টের মতো একটা ম্যাগাজিন, পৃথিবী বিখ্যাত ম্যাগাজিন, ইন্টারন্যাশনাল ম্যাগাজিন, সে কোনো ইন্ডিয়ান পলিটিশিয়ান সম্পর্কে এরকম ভয়ঙ্কর কমেন্ট করছে। তো এই জায়গায় আমরা দাঁড়িয়ে প্রথমেই যেটা আমি বলবো যে মোদিজি ইতিমধ্যেই আমাদের কাছে যে আমাদের যে রোডম্যাপ সেটা ক্লিয়ার করে দিয়ে গিয়েছেন যে আমাদের এখানে এলে আমরা কি কি কাজ করব। তার মধ্যে আপনারা অলরেডি জানেন যে ল অ্যান্ড অর্ডার একটা বড় প্রসঙ্গ আমাদের এখানে পশ্চিমবঙ্গে। 21-এর নির্বাচনের পরে 2রা মে যখন ইলেকশন রেজাল্ট বেরিয়েছিল, দুদিনের মধ্যে আমাদের 77 জন বিজেপি কর্মীকে ঝুলিয়ে মেরে ফেলা হয়েছিল। 10,000 মহিলা, তার মধ্যে সংখ্যালঘু মহিলা ছিলেন, তারা রেপ্ট হয়েছিলেন। 25,000-এর বেশি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। 1.5 লক্ষ বিজেপি কার্যকর্তা তারা বাংলা ছেড়ে চলে গিয়েছিল, তার মধ্যে এখনও 25,000 ফিরতে পারেনি, তাদের ফেরানোর ব্যবস্থা করছি। সেই জায়গায় দাঁড়িয়ে ল অ্যান্ড অর্ডার খুব একটা বড় সমস্যা। হাইকোর্ট বলেছিল যে এখানে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না, অতএব আমাদের প্রথম কাজ সুশাসনকে এখানে প্রতিষ্ঠিত করা। আপনাদের মনে আছে যে ইলেকশনের 15 দিন আগে সুপ্রিম কোর্ট যখন ওই বিচারক মহিলা রাত 12টা 1টার সময় ওনাকে ছেড়ে দেওয়া হলো, ওই সংখ্যালঘুরা তাকে 14 ঘন্টা ধরে আটকে রেখেছিল মোথাবাড়ির ঘটনায়, ওই বিচারক মহিলা বলেছিলেন, বাঙালি হিন্দু মহিলা, তিনি বলেছিলেন আমি মরে যেতে পারি কিন্তু আমার 5 বছরের বাচ্চাটার কি হবে। তার পরের দিন সুপ্রিম হাইকোর্টকে তিনি বলেছিলেন যে আপনি দায়িত্ব নিয়ে বাচ্চাকে দেখবেন। তো তার পরের দিন সুপ্রিম কোর্ট বলেছিল, যার উপরে ভোট হয়েছে এবারে, দেয়ার ইজ আ কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার ইন ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটি মেয়ে যে কাজ করতে বেরোবে, যে বাড়ি ফিরবে, আমরা মমতা ব্যানার্জির মতো বলতে পারবো না রাত 8টার মধ্যে মহিলাদের ঘরে ঢুকতে হবে। সে রাত 2টোয় ঘরে ঢুকবে, নির্ভয়ে ঘরে ঢুকবে, মা বাবা হিসেবে আমাদের কোনো চিন্তা থাকবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা মনে রাখতে হবে, এখানে আছে হিউজ আনএমপ্লয়মেন্ট, কোনো ইন্ডাস্ট্রি নেই। একটা সময় যে পশ্চিমবঙ্গে অমিতাভ বচ্চনরা চাকরি করতে আসতেন, যে পশ্চিমবঙ্গে জেনিফার কাপুর, শশী কাপুররা হানিমুন করতে আসতেন, সেই পশ্চিমবঙ্গ থেকে 80 লক্ষ বাঙালি তারা অন্য রাজ্যে চলে যাবে কেন? পরিযায়ী হিসেবে কাজ। আমাদের এখানে গত 15 বছরে, আমার কথা নয়, ঠিক গত 15 বছরে প্রায় 7,000 কোম্পানি, লিস্টেড আনলিস্টেড কোম্পানি, তারা বেঙ্গল ছেড়ে চলে গেছে। এখানে মুনাফা নেই। এই জায়গাগুলো আমাদের দেখতে হবে যাতে আমাদের বাঙালি ছেলেমেয়েরা এখানে তাদের কেরিয়ার করতে পারে। মনে রাখবেন, দের ইজ আ টোটাল কোলাপস অফ অ্যাসপিরেশন ইন ওয়েস্ট বেঙ্গল। এই ব্যাপারটা দেখতে হবে। সেই জন্যই আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে কাজ করার সময় আমাদের প্রচুর কাজ আছে। প্রথমে 35 বছর কমিউনিস্ট রেজিম, তারপরে 15 বছরের তোলামূল, মাফিয়া রাজ, গুন্ডা রাজ, মহাজঙ্গল রাজ, কয়লা চুরি, গরু চুরি সব শেষ করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গকে। আমাদের এই পশ্চিমবঙ্গে গড়ে তুলতে হবে, সোনার বাংলা গড়ে তোলার জন্য আমরা সোনার বাংলা গড়ে তুলতে হবে। এবং এই দুটো পয়েন্ট নয়, আরও একাধিক পকেটস অ্যান্ড সেক্টর রয়েছে যেখানে ডেভেলপমেন্ট দরকার। আর এখন এই মুহূর্তে আমরা ছোট্ট একটা ছবি দেখাই যে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়ে জনসংযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী আজই শপথ নিয়েছেন। গড়িয়াহাট মোড়ে বিপুল সংখ্যক মানুষ আমরা দেখতে পাচ্ছি, সেই ভিড়। এবং এই ছবি দেখতে দেখতে আমরা একটা বিরতিতে নেব। ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় নেত্রী পাপিয়া দত্ত আমাদের সঙ্গে এসে বিরতির পর যুক্ত হবেন। পাপিয়াদের কথা শুনবো, কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখছি গড়িয়াহাট মোড়, দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় এলাকায় শুভেন্দু অধিকারী রয়েছেন এবং তিনি জনসংযোগ করবার চেষ্টা করছেন, হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। দেখতে পাচ্ছিলাম সেই ছবি। বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। 2018 সালের একটা দিন ঠিক এরকমভাবেই ত্রিপুরাতে নতুন সরকার এসেছিল। মানিক সরকার ছিলেন, এখনও যদিও মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তখন বামেদের মানিক সরকার ছিলেন শেষ, মানে বামেদের ওই টেনিয়রের শেষ মুখ্যমন্ত্রী। অত্যন্ত কনফিডেন্ট ছিলেন, আমার সঙ্গে কথা হয়েছিল তার আগে, ভোটের আগে, যে আমরা জিতে আসব।
কিন্তু কোথাও একটা আন্ডার কারেন্ট চলছিল ত্রিপুরাতে। পুরো প্রচারের আমার সঙ্গে থাকার সুবাদে আমি বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার দেখেছি। তবে ঠিক পশ্চিমবঙ্গে সবাই বলছে আমরা জিতে আসবো, সবাই বলছে আমরা, তৃণমূল তো বলছে আমরা 250 পেয়ে যাবো, বিজেপিও বলেছে আমরা জিতে আসবো, কংগ্রেসও বলেছে সবাই জিতবো। সেটা নয়, মানুষ যখন একটা পরিবর্তন করে তখন মানুষ কিন্তু একটা কমনলি একটা অবস্থান নেয় যেখানে কম বেশি যারা বর্তমান সরকারের উপর বিরক্ত থাকে। ত্রিপুরায় 22 বছরের তখন তার বেশি প্রায় বাম শাসন চলছে। তো আজ আমার মনে হয় আজকের দিনে পুরো রাজ্যে উপস্থিত থেকে পাপিয়াদির অনেক কথা মনে পড়ছে সেই দিনকার কথা, 2018 সালে যেদিন বিজেপি ক্ষমতা আসলো ত্রিপুরাতে। পাশাপাশি একটু বলে দিই যে পাপিয়াদি কিন্তু শুধুমাত্র ভাইস প্রেসিডেন্ট অফ বিজেপি ফর ত্রিপুরা স্টেট নয়। আমরা যে জায়গায় বসে আজকে প্রোগ্রাম করছি, উত্তর দমদম বিধানসভা, তার অবজারভার হিসেবে দায়িত্ব ছিলেন। এটা অনেকে জানেন না। উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অন্যদিকে সৌরভ শিকদার হচ্ছে পাপিয়াদিদের প্রার্থী, অন্যদিকে দীপশিতার মতো ভালো একজন ক্যাম্পেইনার, সেখান থেকে সৌরভ শিকদারকে, এবং সৌরভ মাথায় রাখতে হবে যে এখানকার বিধায়ক যিনি, 5ম তালিকায় তার নাম বেরিয়েছিল। বিজেপি বিভিন্ন ভেঙে ভেঙে তালিকা দিয়েছিল, 5ম তালিকায় সেখান থেকে নির্বাচন বার করে নিয়ে আসা, লড়াই জিতিয়ে নিয়ে আসা বড় কৃতিত্ব রাখে। আমি স্বাগত জানাবো পাপিয়া দত্ত, ভাইস প্রেসিডেন্ট অফ ত্রিপুরা বিজেপি, ত্রিপুরা বিজেপি। আমি স্বাগত জানাই। পাপিয়াদি, তুমি বলো যে ধীরে, দেখো আজকে পশ্চিমবঙ্গের মানুষের একদিনেরও অভিজ্ঞতা নেই বিজেপি সরকার, কিন্তু তোমার কাছে ত্রিপুরাতে 18 থেকে শুরু করে 26, 6-8 বছরের অভিজ্ঞতা রয়েছে। তুমি একটু আমায় বলো যে নতুন মন্ত্রিসভা হওয়ার পর ন্যাচারালি বিজেপি পরিচালিত সরকার কোন কোন দিকে বেশি গুরুত্ব দেয়? যদিও আমি এটা মাথায় রেখে বলছি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের অ্যাসপেক্ট অনেকটা আলাদা, কিন্তু কোন কোন দিকে বেশি গুরুত্ব দেয় বিজেপি পরিচালিত সরকার? আমার খুবই সৌভাগ্য যে আমি উত্তর দমদমে যারা ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা আছেন তাদের সঙ্গে কাজ করার আমার একটি সৌভাগ্য হয়েছিল। আমি বারবার একটা কথা বলেছি, আমরা যখন ত্রিপুরায় থাকি, আমাদের যারা ন্যাশনাল লিডার আছেন বা আমাদের রাজ্য স্তরে যারা আছেন, আমাদের প্রদেশ সভাপতি হোক বা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রত্যেকে দিল্লি থেকে এসে বলেন আমাদের যে ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ভূয়সী প্রশংসা করে থাকেন আমাদের যারা ন্যাশনাল লিডার আছেন, যে আমাদের কার্যকর্তারা এতটা ভালো আমরা কাজ করি, এতটা ভালো সংগঠন আমরা জানি, আমরা সেটা শুনি। কিন্তু আমি বাংলায় কাজ করার পর আমি বলে গেছি, আমি অনুভব করেছি যে আমার মনে হয় যে বাংলায় যারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, গোটা ভারতবর্ষের জন্য একটা দৃষ্টান্ত আমি বলবো। তাই একদম তাদেরকে আমি আমি সেদিনও আজকের দিনও আমি তাদেরকে আমার মনে হয় যে 100 কোটি আমি প্রণাম জানাই। কেন? এত মৃত্যু, আচ্ছা, এত যন্ত্রণা, প্রায় দাদা বলতে পারবেন, আমি একটু দেরি হয়ে গেল, আমি এসে ঠিক বলেছে। এই সহনশীলতা তারপরে যেটা দেখাচ্ছে বিজেপি, 300 কার্যকর্তাকে এখানে সত্যি তাদের মৃত্যু মুখে খুন করা হয়েছে রীতিমতো। কেন? তাদের মুখে জয় শ্রীরাম ধ্বনি ছিল, তাদের মুখে ভারত মাতা কি ছিল জয় ছিল, তাদের মুখে বন্দে মাতরম ছিল। পশ্চিমবঙ্গ, আমার মনে হলো কি এখানে আসার পর পশ্চিমবঙ্গটা বোধহয় ভারতবর্ষ থেকে একটু আলাদা ছিল। এটাকে আমার মনে হয় না যে এটা ভারতবর্ষের একটি রাজ্য। দেখো তোমরাও তো বাংলাদেশের টোটালি এটাকে আমার মনে হতো যে এটা আলাদা। আর এখানে আমার খুব অদ্ভুতভাবে একটা সেন্টিমেন্ট, দেখো আজকে আমাদের এটা মানতে হবে না, এটা যে এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি। উনি এই যে ভারতীয় জনতা পার্টি তখন জনসংঘ রূপে যে আত্মপ্রকাশ করেছিল, এটার প্রতিষ্ঠাতা উনি। সে ডক্টর শ্যামাপ্রসাদজির সে প্রতিষ্ঠিত পার্টি আজকে ভারতীয় জনতা পার্টি রূপে গোটা বিশ্বে আজ, আর গোটা ভারতবর্ষে আজ বটবৃক্ষ রূপে গোটা বিশ্ব বলে দিয়েছি ভুলক্রমে, কিন্তু সেটা ভুল হবে না। আজ গোটা বিশ্ব মোদিজিকে সর্ববৃহৎ রাজনৈতিক দল, গোটা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল, গোটা ভারতবর্ষে প্রায় অ্যাভাব 70% ভূভাগের উপর। তোমাকে একটু অনিচ্ছাকৃতভাবে থামাচ্ছি, জাস্ট একটা ছবি দেখাবো। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কালীঘাটের পথে, সেই কালীঘাট যেখানে মায়ের মন্দির রয়েছে, কালীঘাটের মায়ের মন্দির, সেই মন্দিরের পথে শুভেন্দু অধিকারী আমাদের ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরছেন, দেখি।
আমরা দেখতে পাচ্ছিলাম মাথায় করে পুজো নিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচিতে জোড়াসাঁকো ছিল, দ্বিতীয়ত তিনি ভারত সেবাশ্রম সঙ্গে যান আর তারপর সেখান থেকে কালীঘাটের মন্দিরে যান। আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এখন পুজো দেবেন, এটা লাইভ ছবি আপনারা দেখছেন, আর কিছুক্ষণের মধ্যেই পুজো দেবেন শুভেন্দু অধিকারী। আমরা যাব সরাসরি কালীঘাটে। আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, এখন এই মুহূর্তের কি ছবি দেখতে পাওয়া যাচ্ছে? আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার চিত্র সাংবাদিক পাঠাচ্ছে, মাথায় করে পুজো নিয়ে শুভেন্দু অধিকারী মন্দিরে প্রবেশ করছেন। কি পরিস্থিতি এখন? তিনি কালীঘাট মন্দিরে এসে পৌঁছেছেন এবং সেখানে গিয়ে তিনি পুজো দিচ্ছেন এবং একাধিক জায়গায় তিনি ঘুরেছেন, তার মধ্যে উল্লেখযোগ্যভাবে ভারত সেবাশ্রম এবং তার সঙ্গে সঙ্গে তিনি আজকে পৌঁছেছিলেন আরো বেশ কিছু জায়গায়। তার মধ্যে আমরা দেখেছি কালীঘাট মন্দিরে আসার আগে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জন্মতিথি, সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি পৌঁছে যান কালীঘাটে। প্রথমে যখন তিনি পুজো দিতে এসেছিলেন, যখন তিনি ভবানীপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়ছিলেন, সেই সময় তিনি বলেছিলেন যে তিনি পুজো দিতে এসেছেন কালীঘাট মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর, সেখানে কালীঘাটের মায়ের মন্দির প্রতিকৃতি রয়েছে, সেখান থেকে একটি পদ্ম ফুল তার গায়ে এসে পড়েছিল এবং তিনি নিশ্চিত ছিলেন যে তিনি ভবানীপুর জিতবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, নিশ্চিত ছিলেন শুভেন্দু অধিকারী। মানে সেটা ব্যতিক্রম হল না এবং প্রায় 15,114 ভোটে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জয়লাভ করেন ভবানীপুর আসন থেকে। ফলে আজকেই তিনি শপথ বাক্য পাঠ করেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, রাজনাথ সিং এর মতো গোটা ভারত সরকারের যারা নেতৃত্ব রয়েছেন তারা এসে পৌঁছন এবং একাধিক ব্যক্তিত্বদের আমরা দেখতে পাই, শিল্পপতি থেকে শুরু করে নবনির্বাচিত বিধায়কেরা ছিলেন, তেমন বিভিন্ন জগতের মানুষজনরা এসেছিলেন। ফলে আজকে একটা নব অধ্যায়ের সূচনা। বাংলার নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ গ্রহণ করার পর থেকেই একাধিক জায়গা করছেন। আজকে রবীন্দ্র জয়ন্তী, ফলে বাঙালি অস্মিতাকে কাজে লাগিয়ে তার মধ্যে তিনি আজকে শপথ বাক্য পাঠ করেছেন এবং শপথ বাক্য পাঠ করে তিনি জোড়াসাঁকোতে পৌঁছন, সেখানে মাল্যদান করেন এবং তারপর সন্ধ্যে থেকে একাধিক জায়গায় ঘুরছেন এবং বলাই বাহুল্য তিনি রাস্তা থেকে আসতে কারণ কিছু সময় আগেই তিনি পৌঁছেছিলেন ভারত সেবাশ্রম সঙ্গে। সেখান থেকে গড়িয়াহাট হয়ে তিনি যখন আসছেন তখন বহু মানুষ তার কাছে তার সঙ্গে হাত মেলান, তার কথা বলেন, ফলে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা নজরে আসে। কালীঘাট মন্দিরে আমরা দেখেছি বিকেলের পর থেকেই বহু মানুষ লাড্ডু এবং মিষ্টি নিয়ে তারা পৌঁছে যান এবং সেখানে যেটা মূলত দেখতে পাওয়া যায় যে তারা কিন্তু পতাকা নিয়ে সেখানে উচ্ছ্বাস উন্মাদনায় ব্যস্ত ছিল। একদমই সেই উন্মাদনার ছবি অভিরূপা আমরা দেখতে পেয়েছি। ডেফিনেটলি তোমার চিত্র সাংবাদিক সেই ছবি আমাদের সামনে তুলে ধরেছে। আমরা ছবি পেয়েছি স্টুডিওতে বসে, আমি প্যানেলে যারা দর্শক আমাদের রয়েছেন এবং যারা গেস্ট রয়েছেন তাদের সবার সামনে সেই ছবি দেখেছি। অনেক ধন্যবাদ অভিরূপাকে। আর সায়ন্তন আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্তন, এখন এই মুহূর্তে কালীঘাটের কি পরিস্থিতি একবার দেখাও। আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি সায়ন্তনের সঙ্গে। দেখো এই মুহূর্তে কিন্তু বাইরে কালীঘাট যে মন্দির, সেই মন্দিরের বাইরের চিত্রটা একবার দেখাবো। একদিকে যেরকম পুলিশি নিরাপত্তা, অন্যদিকে কিন্তু শ্রীরাম তাকে দেখতে আমাদের নতুন
সিএম কে দেখতে এসেছিলাম, দেখতে পেয়েছি ভালো করে, ব্যাস আর ভালো লেগেছে। আমাদের সনাতন ধর্মে জয় হো, জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারীকে দেখতে পেলেন? হ্যাঁ ভালো করে ভালো ভালো, একদম ভালো। দেখতে পেয়েছি। তো একেবারেই যে এই কালীঘাট চত্বর কয়েক মাস আগেও বা 1 মাস আগেও 15 দিন আগেও অন্যরকম চিত্র ছিল, এই মুহূর্তে চিত্রটা একেবারে বদলে গিয়েছে। জয় শ্রীরামের স্লোগান, অন্যদিকে রামের গান বাজছে। এই কালীঘাট চত্বরে কিন্তু বিভিন্ন মাইক লাগানো হয়েছে যেখানে রামের গান বাজছে, এবং এখানে শুভেন্দু অধিকারী আসছেন, তাকে স্বাগত জানাতে বড় বড় কাট আউট লাগানো হয়েছে। এবং কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী কালীঘাটের এই মন্দিরে প্রবেশ করেছেন। এর আগে গড়িয়াহাটে দেখা গেল এক বিরল চিত্র, অন্য চিত্র, অর্থাৎ মানুষের মাঝে কনভয় থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং হঠাৎ করে তিনি নেমে পড়লেন গড়িয়াহাট ক্রসিংয়ে, এবং নেমে তিনি মানুষের সঙ্গে জনসংযোগ করলেন। তাকে ঘিরে সাধারণ মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো, এবং প্রত্যেকেই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন। অর্থাৎ এই গড়িয়াহাট চত্বরে মানুষের মাঝে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপরেই কালীঘাট চত্বরে তিনি এসছেন, কালীঘাট মন্দিরে তিনি পুজো দিচ্ছেন। এরপর তার আরও একটি মন্দিরে যাওয়ার কথা রয়েছে, এবং এর আগেও আমরা দেখেছি ভারত সেবাশ্রম সঙ্গে তিনি একদমই একাধিক কর্মসূচি ছিল। শান্তন, তোমরা ছবি তুলে ধরতে থাকো, আপাতত আবার প্যানেলে আমাকে ফিরতে হবে। তোমাকে এবং অভিরূপা, আমাদের দুজন প্রতিনিধি কভার করছে পুরো এলাকাটা, আমি তোমাদের ধন্যবাদ জানাই। একটা বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো, পাপিয়া দত্তের কাছেই যাব। বেশ কিছু অসাধারণ কথা পাপিয়াদি বললেন, যে এখানকার বিজেপির কর্মীদের ধৈর্য, তারা যেভাবে আত্মবলিদান দিয়েছেন, মায়ের চোখের জল, রক্তে ভেজা মাটি তাদের আত্মপ্রত্যয়কে নষ্ট হতে দেয়নি। দিনের পর দিন লড়াই, দিনের পর দিন সংগ্রাম, কিন্তু তারপরেও তারা আজও জয়ের পর, ব্যাপক জয়ের পর, এমন না মার্জিনাল ফ্র্যাকশনাল উইন, তা নয়, ব্যাপক জয়ের পর তারা যেভাবে আত্মপ্রত্যয়ী, ধৈর্যশীল এবং সংযমের সঙ্গে রয়েছেন, এটা সত্যি কথা বড় বিষয়। তো পাপিয়াদির অবজারভেশন আবার নেব, সৌরভ প্রিয়দার কাছে, মানুষদার কাছে, চার্লস নন্দীর কাছে আবারও ফিরবো। একটা ছোট্ট বিরতির পর আপনাদের সামনে আবারও আসবো, সঙ্গে থাকুন। আবারও ফিরে আসলাম পাপিয়াদিকে যেখানে থামিয়েছিলাম। যাও পাপিয়াদি। 4 মার্চ আমার সত্যি সে 18-র যে স্মৃতি, সেটা অনেকটা আমি চলে গিয়েছিলাম সেই জায়গায়। 3 মার্চের কথা বলবো। আমার মনে হচ্ছিল যে 2018 সালে আমাদের কীরকম অনুভূতি ছিল, সে একই অনুভূতি, একই বিষয়। দেখো, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ যদি আমি বলি না, আমি সবসময় বলি যে আমরা এক হয়ে রয়েছি, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের শাখায় পলায় আমাদের মহিলাদের সৌন্দর্যতা, এবং আমাদের ভাষাও আমরা বাংলা ভাষায় কথা বলি, এবং আমাদের দুর্ভাগ্য কিন্তু আমি বলবো অনেকটা একরকমই ছিল। 35 বছর আমাদের এখানে বাম শাসন ছিল, এবং এখানেও আমাদের ওইখানে 10 তারপর 25 ছিল, এখানে টানা 35-34 বছর সেই সরকারটা, 34 বছর সেই সরকারটা ছিল। আমাদের ওখানেও আমরা দেখেছি প্রথম কংগ্রেস কর্মী যারা ছিলেন তাদের প্রাণ আমরা দেখেছি। ত্রিপুরার মাটি বলা যায় যে বিরোধীদের রক্তে সিক্ত হয়ে গিয়েছিল। ভারতীয় জনতা পার্টি আমরা 2017-তে আমরা ভারতীয় জনতা পার্টি 11 জন কার্যকর্তাদের আমরা হারিয়েছিলাম। এখানেও আমি বলবো যে পশ্চিমবঙ্গের মাটি ভারতীয় জনতা পার্টির প্রায় 300-র উপর কার্যকর্তাদের রক্তে সেটা সিক্ত হয়ে গিয়েছে। এবং এই যে তুমি আজকে বলছো, বারবার বলতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য আবেগপ্রবণ হয়ে পড়ছেন। আমি তো নতুন কিছু মানে নতুন কিছু আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কি বলি যে আমরা সরকার নয়, আমরা সংস্কৃতিটাকে আমরা বদলাতে চাই। আজ ত্রিপুরায় 2018 থেকে আজ 2026 চলছে, একটিও পলিটিক্যাল মার্ডার নেই। আজ না সিপিআইএম না কংগ্রেস, আমি চ্যালেঞ্জ করছি আজকের এই জায়গা থেকে যে যদি তারা ওপেন বলতে পারেন যে আমরা আমাদের এই কর্মীকে হারিয়েছি সিপিএম কমিউনিস্ট করার কারণে, কংগ্রেস করার কারণে, আমি চ্যালেঞ্জ করে বলছি আমি রাজনীতি করা ছেড়ে দেব। আজ আসামে প্রত্যাবর্তন হয়েছে, মানে দাঁতের বিরুদ্ধে দাঁত দেখানো বা রক্তের বিরুদ্ধে রক্ত নেওয়াটা। আমার আজকে একজন প্রদেশ সভাপতি, পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি একবার ন দুবার ন কয়েকবার ওনাকে আমি বলতে দেখলাম যে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে যদি কেউ মানে ধরনের আচরণ করে তাহলে তাকে আমি দল থেকে বের করে দেবো। সে অধিকার, সে ক্ষমতা আমাকে দল দিয়েছে। আমরা তারপর কিন্তু আমি অনেক বিধায়ককে দেখলাম, ইভেন আমার এই যে কেন্দ্রের যিনি বিধায়ক আমি সৌরভদাকেও দেখলাম যে কিভাবে, ইনফ্যাক্ট আমি সেদিন দেখলাম আমার খুব ভালো লাগলো যে কমিউনিস্ট যারা হয়তো বা চেয়েছিলেন
বিজয় রথটাকে বিজেপির বিজয় রথটাকে আটকে দেওয়ার চেষ্টা তাদের থেকেও ছিল, আমরা দেখেছি। আজ কি হলো 4 তারিখের পর কিন্তু তারাও অনেক জায়গায় যে 15 বছর ধরে তাদের যে বিভিন্ন যে পার্টি অফিসগুলো তারা বন্ধ ছিল তৃণমূলের কারণে, সেই অফিসগুলো কিন্তু খোলা হচ্ছে। এমনকি সজল ঘোষ জিতেছেন বরানগর এলাকায়, কংগ্রেসের পার্টি অফিস আক্রমণ হয়েছে, উনি গিয়ে দাঁড়িয়ে কংগ্রেসের পার্টি অফিস খুলে দিচ্ছেন। কারণ ওই যে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মজয়ন্তী, যে চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেথাশির, আমরা ভয় শূন্য হয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের কার্য দেখো, আমরা যারা বাইরে থেকে এসেছি না, আমরা তার মানে এই যে পাশে ছিলাম। পাপিয়াদি, তার মানে এই যে ভয় আউট ভরসাইন, একদম এই কথাটা শুধু কথার কথা নয়, একদম কথার কথা নয়, আমরা দেখিয়ে দিয়েছি কাজে। আমাদের কার্যকর্তা, তার জন্য বললাম যে আমি শত কোটি প্রণাম আমি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের এক একজন কার্যকর্তাকে আমি জানাতে চাই, যারা এই রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রতিটি বুথে যারা নির্বাচনের দিন যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে। আজকে আমি আজকে এখানে বসে আরেকটা কথা আমার খুব মনে পড়ছে, 2018 সালে যেদিন আমাদের ফলাফল যেদিন বেরিয়েছিল পশ্চিম ত্রিপুরায়, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আমার মা দাঁড়িয়েছিলেন মানে গেটে, এরকম আমাকে মানে খুব মানে এরকম একটা করুণ দৃষ্টি নিয়ে উনি আমার দিকে তাকিয়েছিলেন। কারণ আমার মা হয়তো ভাবছিলেন আমার মেয়েটা যে সম্মানটা নিয়ে বাড়ি থেকে যাচ্ছে, সেই সম্মানটা নিয়ে ফিরে আসবে তো। ওই মা, আমার সেই মা এবার পয়লা বৈশাখে যখন আমি বাড়ি গিয়ে যখন প্রণাম করলাম, আমার খুব আশ্চর্য লাগলো। উনি আমাকে মাথায় হাত দিয়ে একদম চোখে ওনার জল ছিল, বললেন বিজয়ী ভব। আমার মনে হলো যে ত্রিপুরায় যদি আমার এক মায়ের যদি এরকম অবস্থা হয় বাংলার, সে কারণ আমার মা ভীষণভাবে প্রতিদিনের খবরাখবর উনি রাখেন, তাহলে আজকে বাংলার কোটি কোটি মা, আমি বলবো যে এবারের যে নির্বাচনটা ছিল না, ওটা বিজেপি বনাম তৃণমূল ছিল না, এটা বাংলার জনতা, রাষ্ট্রের জনতা বলবো আমি, রাষ্ট্রের জনতা বনাম তৃণমূলের মমতা এবং ওনার যা চলছিল তার বিরুদ্ধে ছিল। মিস্টার নন্দী কিন্তু একটা আগে খুব সুন্দর কথা বলেছেন যে দেশকে বাঁচাতে গেলে পশ্চিমবঙ্গ জেতা খুব দরকার ছিল, টু সেভ দ্য কান্ট্রি অ্যান্ড ডেমোক্রেসি। আমরা এই কারণে অস্থির ছিলাম। আমাদের ত্রিপুরা বাংলাদেশের সাথে প্রায় 856 কিলোমিটার বর্ডার আমরা আছে, মানে বাংলা যেভাবে থ্রেট হয়ে যাচ্ছিল রাষ্ট্রের সুরক্ষার ক্ষেত্রে, বিপজ্জনক জায়গায় এসে দাঁড়িয়েছিল। আমরা কিন্তু এখানে যদি আমরা কথা বলি, অনেকে বলবো আমরা তো মুসলিম বিরোধী। আমি সবসময় একটা কথা বলি, অযোধ্যায় সূর্য নদীর তটে রামলালাকে যদি গৃহপ্রবেশ করিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনি ত্রিপুরায় যান, সেখানে রহিমকেও আমরা আবাসন যোজনায় ঘর দিয়েছি। বাহ, অসাধারণ। আমি আসবো, গীতার রান্নাঘরে যদি বিজেপি যে কমিউনাল নয়, একদম গীতার রান্নাঘরে যদি উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন নরেন্দ্র মোদীজি দিয়ে থাকেন, আমরা সেলিমাকেও উজ্জ্বলা যোজনার হাসি থেকে আমরা বঞ্চিত করিনি। আমি আসছি একটু বিরতির টাইমটা মেনটেন করতে দাও, আসবো, টাইমও এক্সটেন্ড আছে। আজকে প্রায় 8:30 পর্যন্ত আমাদের হাল্লা বলে সমস্ত বক্তারা আবার আরেক রাউন্ড বলবেন। আজকের বিশেষ দিনের জন্য আমরা একটু বাড়ালাম সময়, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমাকে একজন বন্ধু আমার বাইরে থাকেন, অন্য রাজ্যে থাকেন, উনি ফোন করেছিলেন, তো ওনার প্রশ্নের উত্তরটা আমি চার্লস নন্দীর কাছ থেকে নিতে চাইব। এটা হয়তো এই রাজ্যেরও বহু মানুষের এটাই প্রশ্ন যে আবার কিন্তু রাইটার্স বিল্ডিং, যতদিন না পর্যন্ত রাইটার্স বিল্ডিং হচ্ছে বিধানসভায় এই মন্ত্রিসভা চলবে, এটা টেম্পোরারি বেসিসে, কারণ রাইটার্স বিল্ডিংকে নতুন করে আবার সাজানো গোছানো হচ্ছে, সে কাজটা মাঝখানে খুব স্লথ গতিতে চলছিল। আমি চার্লস নন্দীকে জিজ্ঞেস করবো যে নবান্নে নয় কেন? আপনারা তো বহুবার বলেছেন 14 তলার থেকে টেনে নামাবো, কিন্তু তারপর টেনে নামিয়ে তো জায়গাটা ভ্যাকেন্ট হয়ে গেল, এরপর 14 তলায় আর উঠলেন না কেন? ভালো প্রশ্ন, উত্তরটাও দেবো ঠিকঠাক। আমি তার আগে পাপিয়াদি ওনার একটা প্রসঙ্গ, আপনি একটা ভালো কথা বলেছেন, এই দুজনের একটা কথা থেকে আমি বলবো যে আজকে সকালে টেলিভিশন চ্যানেলে সকাল 7টায় দেখাচ্ছিল যে মেমারি থেকে একটি আমাদের কার্যকর্তাদের ওরা আসছিল মোদিজির শপথে, শুভেন্দু অধিকারী শপথের জন্য। তোরা যখন ট্রেনে উঠছে তখন ক্যামেরা ধরেছে, আপনারাই ধরেছেন, সিএন বা ধরেছে, বলছে যে কেমন, আপনাদের রিয়াকশান কি? ওরা একটা কথা বলছে, আজ যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম, আপনি বললেন না মায়ের কথা, আজ যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম মা বলছিল যে আজকে আমি জানি যে তোরা ঠিকঠাক বাড়িতে ফিরবি। মানে এতদিন যে ওরা আমাদের কার্যক্রমে আসতো কলকাতায়,
ওরা নিজেরাও জানতো না। পার্সোনালি আমি একটা পার্সোনাল ফিরতে- শেয়ার করি, আমার মাও কিন্তু ভীষণ খুশি মানে এই ঘটনার পর। তারও বয়স প্রায় 77-78 বছর বয়স, তো কিন্তু শি ইজ ভেরি হ্যাপি। ওদের মায়েরা জানেন যে আমার ছেলে মেয়ে ফিরবে বাড়িতে, আপনি এটা বলছেন এক। আর আপনি এটা বললেন না ভয় আউট ভরসাহীন, একদম ঠিক বলেছেন। এটাই মোদিজি প্রথম দিন বলেছিলেন যে ভয় আউট ভরসাহীন। এবারে আর একটা কথা বলবো যে আসলে এটা না কালচারের বিষয়, জানেন তো? মমতা ব্যানার্জি একটা এমন দল, ওনাকে রেসপেক্ট করেই বলছি, বয়সে আমার থেকে বড়, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তা আমাদের রাজনৈতিক সৌজন্যতা আছে, এটা আমাদের বিজেপি শিখিয়েছে, আমিও সেভাবে বড় হয়েছি। কোনো ব্যক্তিগত আক্রমণ না, না না। কিন্তু দেখুন উনি যে কাগজটা চালান, সেই কাগজটায় আজকে দেখবেন যে জাগো বাংলা, সেখানে শুভেন্দু অধিকারী যে আজকে শপথ দিলেন একটা লাইনও নেই। এই হচ্ছে রাজনৈতিক সৌজন্য, প্রতিহিংসা আপনি বলছেন। হ্যাঁ আচ্ছা, উনি তো নিজে বললেন যে আমি ছাড়বো না, নাটক করলেন, সার্কাস করলেন, গ্রেসফুলি চলে যেতে পারতেন। এখানেই বুদ্ধবাবুর কথা ভাবুন। বুদ্ধবাবু যখন দুপুর 2:30 2011 সালে জানতে পারলেন যে উনি হেরে গেলেন, উনি সরকারি গাড়িটা, সিএম এর গাড়ি ছাড়লেন, পার্টির গাড়ি নিলেন, ওনার যে ব্যক্তিগত ড্রাইভার ওসমান তাকে নিলেন, নিয়ে পদত্যাগ পত্রটা নিয়ে রাজভবনে গেলেন, রিজাইন করে বাড়ি চলে গেলেন। সত্যি তাই, মানে রাজনৈতিক গ্রেসফুল এক্সিট করলেন। এটা কিন্তু মমতা ব্যানার্জি করতে পারতেন না, কিন্তু কেন রাইট আছে এরপরে বলুন দাদা। হ্যাঁ আসছি। এরপরে যেটা দাঁড়াচ্ছে যে মমতা ব্যানার্জি রাইটার্সে আসছি। মমতা ব্যানার্জি রাইটার্স থেকে যখন প্রথম প্রেস কনফারেন্স করেছিলেন 2011 সালের 20 মে, সেদিন উনি 3টে ইম্পর্টেন্ট ঘোষণা করেছিলেন। তার মধ্যে একটা ঘোষণা হচ্ছে যে আমরা এখানে মা মাটি মানুষের সরকার গড়ব। আচ্ছা, কি করলেন উনি 15 বছরে? মা কাঁদছে, অভয়ের মা। অনেক মাদার্স আছে, অভয় মানে শুধু কামদুনি, মাদার্স আর ইন টিয়ার্স, মাদার্স আর ইন টিয়ার্স। মাটি তো বিক্রি করে দিয়েছে, বেচে দিয়েছে মাটি। আর মানুষ, আপনি তো জানেন মানুষের কি অবস্থা, সেই জন্য মানুষ ভোট দিয়েছে, মমতা ব্যানার্জি রিজেক্ট করেছে। এবারে ভোট ছিল জনতা ভার্সেস মমতা। উনি কি আর একটা কথা কি বলেছিলেন যে আমাদের মূল ফোকাস থাকবে হচ্ছে সুশাসন দেওয়া। উনি কি সুশাসন দিয়েছেন? সুপ্রিম কোর্ট বলছে, ওনাকে সুপ্রিম চট দিয়েছে সুপ্রিম কোর্ট, বলছে যে এই যে আইপ্যাকের ঘটনায় সুপ্রিম কোর্ট বলছে যে আমাদের এমন দিন আসবে পশ্চিম ভারতের মাটিতে যে একজন মুখ্যমন্ত্রীকে গিয়ে ফাইল করে নিয়ে আসতে হবে। এইভাবে গণতন্ত্র বিপন্ন উনি করেছেন, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। সুপ্রিম কোর্ট বলছে এটা। এই হচ্ছে ওনার গুড গভর্নেন্স। আমি অনেক এক্সাম্পল তার মধ্যে যাচ্ছি না। আর কেন মহাকরণ? দেখুন, মহাকরণ হচ্ছে যেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন না, ওরা পাকিস্তানের স্বাধীনতায় বিশ্বাস করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পাকিস্তানের যে ওখানকার সবচেয়ে বহুল পরিচালিত কাগজ দ্য ডন পত্রিকার লিড হয় মমতার প্রশংসা করে, আর মোদিজিকে গালাগাল দিয়ে ওদের ওখানে ভেতরে পাতায় যায়। এই হচ্ছে মমতার অবস্থা। আমরা তো মহাকরণে আসবো, অনেকগুলো কারণ। তার মধ্যে দেখুন, মহাকরণ হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতার ওখান থেকে শুরু, স্বাধীনতা যুদ্ধের বিনয় বাদল দীনেশ, বিবিডি বাগ। তা মহাকরণ ছেড়ে আমরা কেন ওই গঙ্গার ধারে চলে যাব? ওই জন্য মহাকরণ আমাদের কাছে তার একটা অন্য আবেগ আছে। মহাকরণের সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের আবেগ আছে, মহাকরণের সঙ্গে আমাদের বাংলার আবেগ আছে। তাই আমরা প্রথম থেকে, আমরা 2021 সালের, আপনি যদি আমাদের সংকল্পপত্র দেখেন, আমরা 21 সালেই বলেছিলাম আমরা যদি ভারতীয় জনতা পার্টি সরকার এখানে আমরা গড়ি, আমরা মহাকরণ থেকে সরকার চালাবো। সেই জায়গায় আপনারা অটুট রয়েছেন। আমি সৌরভদার কাছে আসি। সৌরভদা, এই যে মানে আমার প্রশ্ন হচ্ছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন বা দুর্নীতি, যে নানানভাবে যে প্রশ্ন উঠছে আর কি, আমার কথা হচ্ছে দলের একাংশ বুঝেও দিনের পর দিন আপনাদের মুখ বন্ধ করে রাখতে হয়েছিল কেন? আমি ইন্ডিভিজুয়ালি পরিচয় আপনাদের সৌরভদার আগেও করেছি। সৌরভদার নিজে ব্যক্তিগতভাবে কখনো লাভবান হয়নি দল থেকে, আমার যেটুকু নলেজে আছে। কিন্তু আপনারা তো মুখও খোলেননি, মুখও তো বন্ধ করেছিলেন। নাহলে তো বিক্ষুব্ধ হয়ে আপনারা দলের বিরুদ্ধে বলতে পারতেন, দল ছেড়ে দিতে পারতেন, অনেকের মতো বলতে পারতেন এখানে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, বাঁচবো কি করে। না, একটু পরিষ্কার কথা বলি, সেটা হচ্ছে যে আমরা দলে থেকে, মানে আপনারাও কি দলে থেকে ভয় পেতেন? না, আমি বলছি দলে থেকে অবশ্যই, আমি এটা ব্যক্তিগতভাবে আমি বলছি, আমার ব্যক্তিগত কথা এটা। আপনার ব্যক্তিগত মানে সেটা হচ্ছে যে অবশ্যই একটা ভয় ছিল, দলে ভয় ছিল, একদম ভয় একটা কাজ করতো। আচ্ছা, কিসের ভয়? ভয়টা ছিল যে যেভাবে দলটা ক্যামাক স্ট্রিট থেকে পরিচালিত হতো এবং আইপ্যাক বিভিন্নভাবে ফোন করে বা মেসেজ করে যেভাবে কথা মুখ বন্ধ রাখার জন্য যেসব নির্দেশ দিতেন। জাস্ট এ মিনিট, জাস্ট সৌরভ একটু থামাই। শুভেন্দু অধিকারী কি বলছেন কালীঘাট থেকে বেরিয়ে, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী? শুনবো। খেলবেন না এইভাবে।
এবার খেলবেন না, আপনি বলুন আপনি কালীঘাটের মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসুন আবার সৌরভদার কাছে চলে আসি। আমরা জাস্ট ছবিটা একবার দেখিয়ে দিলাম, এখন কি পরিস্থিতি উনি কিছু বললে আমরা অবশ্যই আবার শোনাবো পরে। সৌরভদা, তো সে জায়গায় দাঁড়িয়ে আইপ্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিভিন্নভাবে যাতে মুখ টিভিতে যাতে না বলতে পারি বা এখানে বক্তব্য দিতে তার মানে কৃষ্ণেন্দু নারায়ণ যা বলছেন, কৃষ্ণেন্দু নারায়ণ যা বলছেন এবং মনিরুল ইসলাম যা বলছেন এটা ঠিক। হ্যাঁ, এখন অনেকেই বলছে যে এখন মুখ খুলছে কেন, এখন তো আইপ্যাক বা ক্যামাক স্ট্রিটের ভয় নেই, আমাকে তো সেই ফোন করে তারা হুমকি দেবে না। আমি বিরোধী রাজনীতি করে এসেছি 90 সাল থেকে, সিপিএম এর বিরুদ্ধে আমরা লড়াই করে এসেছি। আমরা আপনারা কি তাহলে মানে কার জন্য চুপ করেছিলেন? তাহলে একদমই আইপ্যাক এবং আইপ্যাকের কথা অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এই যে কথাটা বারবার বলা হতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এখন দেখো নির্দেশ অমান্য করলে আমার একটাই মেয়ে, ব্যাপারটা বুঝেছো তো, আমার একটাই মেয়ে, আমার তো হচ্ছে মেয়ে আগে, তো সেই জায়গায় দাঁড়িয়ে চুপ থাকতে হয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখুন আমি এখনো বলছি আমি তৃণমূল কংগ্রেস করি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণ ভালোবাসি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে লড়াই করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এতগুলো বছর, আমি আমার যৌবনকাল বা এখন যে বয়স হচ্ছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দিতে রাজি আছি, পরবর্তীকালেও দিতে রাজি আছি। কিন্তু যদি মুখ বন্ধ করেছিলেন অন্যায় যে করে, অন্যায় যে সহে সমদয় বিষয় হচ্ছে আমরা বারবার মুখ বন্ধ করেছিলেন, এটা আমরা বারবার এটা বলতে চেয়েছি যে যেভাবে পাড়াতে তোলাবাজিটা হচ্ছে, এই তোলাবাজিটা বন্ধ না করলে তৃণমূল কিন্তু উনি জানতেন না, উনি জানতেন না, আমার ভয়টা হচ্ছে উনি তো বলতেন আমি সব জানি, এই তোলাবাজরা হয়তো আমায় খুন করে দিত, মানে আমি যদি তখন বলতাম এই তোলাবাজরা হয়তো আমায় খুন করে দিত। আমি তোমার দিকে বলছি না, আমি সৌরভপ্রিয় দত্তের দিক বলছি না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাকি রন্ধ্রে রন্ধ্রে নজর ছিল, না আমি একটা কথা বলি, ব্লকে ব্লকে নজর ছিল, জেলায় জেলায়। দেখো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি তো চোখ বুঝে সবকিছু বাংলা চালাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে একদম একটা ব্লকে গিয়ে কি হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দেখা অতটা সম্ভব না। কিন্তু আমি বলছি কিছু নেতৃত্ব আছে, চালসারি বলে নেতৃত্ব আছে, তাদের উচিত ছিল যে এই যে আমাদের যে আওয়াজ বা আমরা যেটা বলি সেটাকে উপর দিকে পৌঁছে দিই, কিন্তু সেটা আমরা বলার স্পেস পেতাম না। আর আমি চার্লসদাকে একটু কয়েকটা কথা বলি। চার্লসদা একটা কথা বলেছেন যে এখন রাত্রি 2টোর সময় মেয়েরা বেরোতে পারবে, বাংলায় এতদিন বেরোতে পারতো না। চার্লসদা আমার তো নিজের একটা মেয়ে রয়েছে, আমি জানি না কোনো বিনা কারণে কোনো মেয়ে রাত্রি 2টো 2:30টার সময় ঘুরে বেড়াবে কোনো কালেই, না না বিনা কারণ নয়, উনি কি বলেছেন বিনা কারণে বেরোবে? এটা হয় বলে আমার না না, আজকে সারা রাত কাজ হচ্ছে আইটি সেক্টরে, একদম তারা ফিরতেই পারে না। হ্যাঁ ওইগুলো, হ্যাঁ কল সেন্টার। আমি বলছি চার্লসদা অবশ্যই আমি মনে করি যে এনসিআরবি রিপোর্ট, আমি বলবো না, আপনি এনসিআরবি রিপোর্টটা খুলে আমায় বলে দিন। এই আবার সেই বিতর্কিত বুকে না, এখানে ডেটা দেওয়া হতো না দাদা, বহু ব্যাপার আছে, ডেটা দেওয়া হতো না। দেখতে হবে কে এই মহিলা, যে মুখ্যমন্ত্রী হারের পরেও মনে করেন উনি হারেননি, সেখানে মার্ডার হলে উনি মনে করতেন এটা মার্ডার হয়নি। আরেকটা প্রত্যেক পেজ টুইটার অ্যাকাউন্ট এখনো উনি স্বঘোষিত। মহিলাদের সুরক্ষার কথা বলছেন, আমি চার্লসদাকে প্রশ্ন রাখলাম যে এনসিআরবি রিপোর্টে কোন রাজ্য অসুরক্ষিতদের প্রথম তালিকায় রয়েছে, এটা আমি জানতে চাই। পশ্চিমবঙ্গ, আপনি দেখান আমাকে, যদি দেখাতে পারেন আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে এখনই আপনার বিজেপি দেওয়া ব্যস্ত করে নেব। সেটা তো আপনি নিজেও চাইছেন, এটা আমার দায়িত্ব। না না আমি আসবো, একটা বিরতির পর আসবো, একটা লাইন বলে বলে নি। আর আমি বলছি বিরোধিতা করুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করুন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে 97টা প্রকল্প করেছিল, খাদ্যসাথী, কন্যাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী, এটা কথা দিন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া সবুজ সাথীর সাইকেলটা বাচ্চারা পাবে, কন্যাশ্রীটা বাচ্চা মেয়েরা পাবে, রূপশ্রীটা বিয়ের সময় 25,000 টাকা পাবে, এই কথাটা আপনি দিতে পারবেন? দিতে পারবেন না। দিতে পারবেন কি? কারণ টোটাল বিজেপি এখন কন্ডাক্টেড, বাংলা বিজেপি যে সরকার, এই সরকারটা কন্ডাক্টেড বাই সেন্টার। এটা চলবে দিল্লি থেকে। আমি শুভেন্দুবাবু নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমার মনে হয়। সেটা অন্য বিষয়, পরে আমরা সময় বলবো। আজকে প্রথম দিন আমরা কলুষিত করব না ব্যাপারটাকে। আমি মানসদার কাছ থেকে জানতে চাইবো, প্রথমেও সৌরভদা বললেন একটা কথা, চার্লস সাহেব বা পাপিয়াদিও বলবেন, যে সামাজিক প্রকল্পগুলো তৃণমূল চালু করেছিল তার মধ্যে একাধিক প্রকল্পকে তোষণকারী প্রকল্প হিসাবে দেখা হয়েছে বিভিন্ন সময়, যে তোষণ করেছে এরা মানুষকে, ঐক্যশ্রী তোষণ করেছে মানুষকে। তো এই সামাজিক প্রকল্পের নামে পাইয়ে দেওয়ার নাম করা, এবং কারা পেয়েছেন তারা কি প্রকৃতার্থে নিডি? সব থেকে বড় প্রশ্ন আজকের দিনে, যেভাবে দেদার লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে,
এটা কি মানে সত্যি তারা নিডি পার্সন ছিলেন? 1 লক্ষ কন্যাশ্রী কি মানে আমি আসবো, এটা বারবার করে সৌরভদা বলার চেষ্টা করছেন যে বিজেপি কি এই প্রকল্পগুলোকেই ফলো করবে। আমি মানসদার কাছে আসবো। এই প্রকল্প, ভাতা ইত্যাদি জায়গায় যেহেতু কংগ্রেস হচ্ছে এখানে থার্ড আই, আলটিমেটলি বিজেপি এবং তৃণমূলের মধ্যে কনফ্লিক্টে কংগ্রেস কিভাবে দেখছে এই ভাতা বা এই সামাজিক প্রকল্প যেটাকে বলা হয় আর কি, এটাই কিভাবে দেখছেন? একটা বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন। ফিরে আসলাম আবারও আলোচনায়। মানস কুমার ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। এই সামাজিক ভাতা প্রকল্প যেগুলোকে অন্ততপক্ষে জাতীয় কংগ্রেসের বহু নেতা বারবার করেই বলেছেন যে অবাঞ্ছিতভাবে দান খয়রাত করা হচ্ছে, খেলামেলা করে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে সৌরভদা সেই প্রকল্পগুলোকেই একই রকমভাবে বহাল রাখবার জন্য চার্লস নন্দী এবং পাশে বসে থাকা পাপিয়া দত্তের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আপনার কি মনে হয় প্রকল্পের ভবিষ্যৎ কি হওয়া উচিত? হ্যাঁ, আমি এই দেবাশিস তোমার এই উত্তরটা আমি দেবো। দেওয়ার আগে আমি একটু ওই পাপিয়ার একটু বিজেপির যিনি প্রতিনিধি করছেন উনি একটা কথা বলছিলেন, যেটা যে রক্তচক্ষু দেখিয়ে একটু এবার ভোটকে মডিফাই করতে পারেনি, সেই জায়গা থেকে আমি একটু কথা বলি। এবারে বিজেপি একা ছিল না, একা লড়াই করে। কেন যদি বলো কেন, আমি তোমায় 1 নম্বর বলি, নির্বাচন কমিশনার যেভাবে সহযোগিতা করেছে, কিভাবে এসআইআর মাধ্যম দিয়ে শুরু হয়ে তুমি বলো 27 লাখ ভোটার যাদের নাম ট্রাইব্যুনালে পড়ে আছে, এখনো অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে, এ ভোটার তারা ভোট দিতে পারলো না। জেনুইন ভোটার জেনুইন ভোটার একদম ট্রাইব্যুনালে তখনই পড়েছে জেনুইন বলে, আদারওয়াইজ তো দিয়ে উড়ে গেছে। তো সেই যে 27 লাখ ভোটার, সেটা হচ্ছে তোমার পার্সেন্টেজ তো তুমি হিসাব করে দেখো প্রায় 12.5%-এর ওপরে টোটাল ভোটার। সেই জায়গা থেকে তোমার সেই ভোটটা দিতে পারলো না, প্লাস 9 জন মারা গেল এসআরকে কেন্দ্র করে, তার দায়িত্ব কিন্তু কেউ নিল না, না নির্বাচন কমিশন না কেউ। এবার এরপরের যে প্রশ্নটা সেটা হলো, যেভাবে পশ্চিমবঙ্গের ভোট হলো, তুমি একটা সারা ভারতবর্ষের লোকসভা ভোট হয় তাতে 3.5 লাখ সোলজার থাকে, টোটাল অল ভারতবর্ষে যে ভোট হয় বা পোল হয় তাতে 3.5 লাখের মতো সোলজার থাকে আধা সামরিক বাহিনী থেকে। এবার শুধু পশ্চিমবাংলাতে তোমার 2.5 লক্ষ সোলজার নামানো হয়েছে, পুরো সোলজার বলয়ে ঘিরে। একদিকে বলছো কালচার ঠিক নেই, খুব জখম হচ্ছে, আবার সোলজার নামানোতে তোমাদের অ্যালার্জি। আমি বলছি সেই জায়গা থেকে আমি বলছি, আমি শোনো, এবার ভোটটা শোনো, আমি যদি বলি এবার ওই 27 লাখ ভোটটা যদি আসতো, আমি প্রথমে তো বললাম যে নতুন সরকার কাজ করবে, বিরোধিতার জায়গা থাকবে, ওই সেগুলো হবে না। মানে ওই 27 লাখ সবাই তৃণমূলকে ভোট দিত না, সবাই তৃণমূলকে দিত না। 27 লাখ ভোট আমারও হতে পারতো, ভোটটা আমি হতে পারতাম, সেটা বিজেপিরও তো হতে পারতো। না হতে পারতো অবশ্যই, মানে 207-এর জায়গায় 214-15 হতে পারতো, অস্বাভাবিক কিছু না, হতে পারতো। আমি সেটা বলছি, জেনুইন ভোটার তাদের ভোটার লিস্টে যাতে নামটা আগামী দিন, ডেফিনেটলি আগামী দিন ওটা একদম দেখতে হবে। এবার আমি চলে যাই তোমার ভাতার দিকে। প্রথমটা মেইন যেটা করলে আমাকে ভাতার প্রশ্নটা, ভাতার যে প্রশ্নটা সেটা বলি আমি। আজকে দেখো এই যে ক্লাবগুলোকে তৃণমূল কংগ্রেস সরকার আসার পরে, সরকার তৈরি করার পরে প্রথম যে ভুলটা, এই যে ক্লাবগুলোতে খয়রাতি 50,000, তারপরে তোমার 1 লাখ 1,20,000। আমি জানি কিছু কিছু ক্লাব যেখানে রাস্তার মধ্যে বেঞ্চ পেঁচে আছে, কোনো ঘর নেই, বেঞ্চ পাতা, সেখানেও টাকা দেওয়া হয়েছে। এবং তার থেকে বড় কথা, দুর্গাপুজো দেখো, আজকে তৃণমূল কংগ্রেস আসার আগে আমাদের কি পশ্চিমবঙ্গের দুর্গাপুজো হতো না? 100 প্রচুর দুর্গাপুজো হতো। এবং আমি দেখো ছোট থেকে দুর্গাপুজো দেখছি, তুমি দেখছো তার বাবারা করে। মানে মানুষদা আপনি বলছেন এটা হচ্ছে শুধু তোষামোদ। একদম এই যে ক্লাব, আমি পাপিয়াদির কাছে একবার যাই, একটু আমার শেষ সময় 2 মিনিট আমি 2 মিনিট হয়ে গেছে, আমি 2 মিনিট আর একটু সময় হয়ে গেছে। এবার এই যে ক্লাবগুলোকে দেওয়া দিয়ে কি, ক্লাবগুলোকে দিয়ে এটা সিস্টেমটা কি, যে আমার ক্ষমতাকে তৈরি করে রাখা, ক্লাবের এবং একটা আনুগত্য তৈরি করে রাখা, এই যে খয়রাতিগুলো। আর তার থেকে বড় কথা, যদি তৃণমূল কংগ্রেস সরকার যদি এখানে দেখা যেত অন্তত 50 লাখ মানুষকে চাকরি দিত, চাকরি একদম যার যেখানে যোগ্যতা অনুযায়ী এই চাকরি দিত, সেটাকে আমি উন্নতি বলতাম। আজকে দেখো বছরকে বছর ওই মানে শিল্প আনার নামে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, লক্ষ লক্ষ টাকা, বেঙ্গল গ্লোবাল সামিট, বিজনেস গ্লোবাল যেটা করে বিজিবি, হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে যে টাকাগুলো নষ্ট করা হয়েছে একটা শিল্প। আমি বলছি এই জায়গা থেকে আজকে কিন্তু এই অধঃপতনের জায়গাটা একদম বুঝতে পেরেছি। পাপিয়াদি, এই যে সামাজিক প্রকল্প, আমার তো এটা নিশ্চিত যে ত্রিপুরাতে একটা অংশের মানুষ সত্যি তারা গরিব বা নিডি মানুষ,
তাদের জন্য সরকারের কি ভাবনা চিন্তা হবে? এই যে প্রকল্প নিয়ে যে লড়াইটা হচ্ছে, সৌরভদা বলছে দিয়ে দেখাক বিজেপি এই প্রকল্পগুলো, এগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্টটা কি হবে? অনেকটা শেষ হয়ে এসছে, আমি জাস্ট 3 থেকে 4টা পয়েন্টের উপরে বলো, আমি বলো। বলতে চাই। আমার না এখানে মানে অবাকের পর অবাক আমি হয়েছি, যেভাবে লক্ষ্মী ভাণ্ডার, যেভাবে ঢাক ঢোল আমি দেখলাম বাজাতে। আমাদের রাজ্যে কিন্তু প্রায় 4 লাখের ওপর যারা সামাজিক ভাতা, যারা 2000 টাকা করে পেয়ে যাচ্ছেন, 2000 টাকা করে। আচ্ছা, আর এখানে 1200 পরে এখানে 1200 হাজার, 1500 মানে এরকম ভাবে দেওয়া হচ্ছিল। আমার প্রশ্ন একটাই রইল দাদার প্রতি, যে এত লক্ষ্মীর ভান্ডার ছিল, এত যুব সাথীর নামে লাস্ট পর্যায়ে আমি যা দেখলাম, তারপরও মানুষ কেন বিজেপিকে চয়ন করবে? খুব সোজা সাপটা এখানে উত্তর আমার মনে হয়। আমরা যারা মহিলা, আমরা পলিটিক্স করি বা যে ক্ষেত্রে থাকি না কেন, আমাদের প্রথম আমরা কি চাই? সম্মান চাই, সুরক্ষা চাই। আর সে 1500 টাকাকে চয়ন না করে বাংলার কোটি কোটি মায়েরা সে ভারতীয় জনতা পার্টিকে কিন্তু তারা বেছে নিয়েছে। আজ বাংলার কোটি কোটি যুবক যাদের কর্মসংস্থানের জন্য মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটে যাদের যেতে হতো, আজ তারা সে 1500 টাকা নিয়ে নিজেদের পঙ্গু করে রাখতে চাননি, কিন্তু তারা তো বলছে এটা আমাদের দুদিনের রোজগার চয়ন করেছেন। সেটা খুব পরিষ্কার বিষয়। এখানে 1500 টাকা, অথচ বিজেপি শাসিত আপনি যে কোনো রাজ্যে যান, আপনি দেখবেন আমরা এরকম বিধবা হোক বা যে কোনো ভাতা কিন্তু সেখানে 2000 টাকার উপরেই সেটা কিন্তু সেখানে অলরেডি কিন্তু চালু আছে। দিল্লি বেশি দিন হয়, দিল্লি বেশি দিন সরকার কিন্তু হয়। আর এখানে আমার মনে হচ্ছে যে আমরা যে ফেডারেল স্ট্রাকচারটা আছে, যে ফেডারেল স্ট্রাকচারটাকে হয়তো আমরা কি মানতে চাইছি না। একটি রাজ্য কখন এগিয়ে যাবে, বিকাশের গতি কখন পাবে? মানে ভাতা মানেই যে উন্নয়ন তা তো নয়, মিলে কাজ করবে। তুমি তো সবগুলো ভাতা একটি রাজ্য কিন্তু তার নিজস্ব যে রিসোর্সেস আছে সে দিয়ে এবং সেন্ট্রাল ফান্ড দিয়ে কিন্তু দাদা যেটা বলতে চাইছেন যে দিল্লির ওপর নির্ভর করতে হবে। অবভিয়াসলি দিল্লি আমাদের সেন্ট্রালের ওপর আমাদের নির্ভর করতে হবে এবং সেন্ট্রাল দেবে। আজ ত্রিপুরায় আমি বলছি, আমরা ত্রিপুরায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পরিবর্তনের আগে বলেছিলেন এখানে হীরা দেব, অর্থাৎ হাইওয়েজ, রেলওয়েজ যেগুলো এখানে হীরা প্লাস হয়েছে। আপনি যেখানে দেখবেন ওই জায়গায় আমি এখন আজকে যেতে চাই না, সেটা অনেক বিষয়, আমাদের এত ডেভেলপমেন্টের কথা আমি এত অল্প সময়ে আমার মনে হয় আমি বলতে পারবো না। সেখানে মানে রেলের ক্ষেত্রে তো ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে, এয়ারপোর্টটা অসাধারণ হয়েছে, স্ট্রাকচারটাকে কি আমরা মানবো না? যেগুলো আমরা দেখতে পাই। এসআইআর এর কথা আমি বলবো যে এসআইআর এরকম নয় যে ভারতবর্ষের গণতন্ত্রে প্রথম হয়েছে, এরকম নয়, এর আগেও হয়েছে। ঠিক। আচ্ছা নন্দী সাহেব জাস্ট এক লাইন বলবেন, আমি ছোট করে বলবো। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নির্বাচন করবেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্বাচন করবেন, তার জন্য যদি 1000 এসআইআর হয়, আমার মনে হয় দেশের একদম দরকার আছে। বেশ আর একদম সময় নেই দিদি, একদম সময় না, কারোর বলার আর সময় নেই। আমি আপনার কথাতেই আসবো। ভালো প্রশ্ন করেছেন, এটা উত্তর আপনাদের সবার জানা উচিত। আপনি বলেন ভাতা মানে তো উন্নয়ন নয়, ঠিক বলেছেন। বিজেপি ভাতার রাজনীতিতে বিশ্বাস করে না, সার্বিক প্রান্তিক উন্নয়নটা থাকবে। বেশ, আজকে এখানে শেষ করবো। আমি অনেক ধন্যবাদ জানাই সৌরভপ্রিয় দত্ত, চার্লস নন্দী, পাপিয়া দত্ত এবং মানস কুমার ভদ্রকে। সর্বোপরি আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখছিলেন, এই বাংলার মানুষ, তারা নতুন দিনের স্বপ্ন দেখছেন। সত্যি কথা, তারা উদিত সূর্যের আশা করছেন, সোনার বাংলার স্বপ্ন দেখছেন। স্বপ্ন সার্থক হোক আগামী দিনে, আমরা সেটাই চাই। আজকে এখানে আমরা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী খবরের জন্য সঙ্গে থাকুন, নজর রাখুন ক্যালকাটা নিউজে। নমস্কার।